ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নিরপেক্ষ সরকারের কাছে শাসনভার হস্তান্তর করতেও রাজি তারা। শান্তি প্রস্তাবে সাড়া দেওয়া ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক নেতানিয়াহু প্রশাসনও। গাজায় হামলা সীমিত করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের ইতিবাচক এই সাড়াকে স্বাগত জানিয়েছে ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কলম্বিয়া। আর জানাচ্ছেন নিয়াজজামান সজীব। লাখো মানুষের বাস্তুচ্যুতি ও মৃত্যুর পর ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামাস জানিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয়, তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে। বর্তমানে গাজায় 48 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত। এদিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East. And we're very close to achieving that. তার আহ্বানে সাড়া দিয়ে গাজায় হামলা সীমিত করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, কলম্বিয়ার মতো দেশগুলো। Que el problema lo van a tener es al interior de los Estados Unidos y ya lo tienen. এর আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি তারা সম্মত না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই অনুযায়ী নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। জাতিসংঘ অধিবেশনের শেষে গতরাতে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। শুক্রবার রাত 11টার দিকে অবতরণ করেন তিনি। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল সহ জামায়াত ও এনসিপির নেতারা। 12 দিনের সফর শেষে তিনি বলেন, জাতীয় ঐক্য দেখাতেই প্রধান উপদেষ্টা তাদের সফর সঙ্গী করেছেন, যা সফল হয়েছে বলে দাবি করেন তিনি। প্রথমবারের মতো আমাদের ভারপ্রাপ্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মির্জা ফখরুল সহ এনসিপির নেতাদের লাঞ্ছিত করে আওয়ামী লীগের কর্মীরা। এ বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এগুলো কোনো ব্যাপার না, আমরা এগুলো খুব বড় মনে করি না। এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 26 যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে।
নতুন ইস্যু তৈরি করে জনগণের ভেতরে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান রিজভী। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় কাল থেকে শেষ দফায় বৈঠক শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার আশা করছেন 15 অক্টোবরের মধ্যে ঐকমত্যের মাধ্যমে চূড়ান্ত করা হবে জুলাই সনদ। তবে ঐকমত্য না হলে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দফায় দফায় বৈঠক আর আলোচনা করেও বহুল আলোচিত জুলাই সনদের কোনো সূরাও হয়নি এখনো। একদিকে গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক অনৈক্য, অন্যদিকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঘুরপাক খাচ্ছে আলোচনা। এর মধ্যে 15 অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের। রোববার শেষ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হবে আলোচনা। 10-12 দিন বিরতি হয়েছে। বিরতির আগে রাজনৈতিক দলগুলো আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা ঐক্যমতে বুঝতে পারে কিনা সে ব্যাপারে একটা প্রচেষ্টা চালাবে। তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা যেসব আলাপ আলোচনা করেছে তার ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে এবং এ ব্যাপারে আইনি বাধ্যকতা সৃষ্টি করার ব্যাপারে তারা কোনো ঐক্যমতে পৌঁছেছে কিনা। আশা করি যে তারা ঐক্যমতে পৌঁছেছে কিংবা ঐক্যমতে পৌঁছার কাছাকাছি এসেছে এবং ওই দিনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে পৌঁছতে পারবো। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার 8-10টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্তর্বর্তী সরকারের আমলে নয়, আগামী সংসদেই সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন চায় বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং এ নিয়ে গণভোটের পক্ষে জামাত, আর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার চায় এনসিপি। এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা। এসব মতামত ও পরামর্শ আমলে নিয়ে প্রস্তাব চূড়ান্ত করছে ঐকমত্য কমিশন, যেখানে গণপরিষদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা পক্ষ তো বলে যে এটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, কিন্তু অধিকাংশ দলই কিন্তু এর বিপক্ষে। অধিকাংশ দলই চায় যে সরকারের আমলেই এগুলো বাস্তবায়িত হোক। তো এই জন্য কনস্টিটিউশন অর্ডার, সংবিধান অর্ডার, এই ধরনের প্রস্তাব আছে আমাদের বিশেষজ্ঞদের পক্ষ থেকে। কনস্টিটিউশন অর্ডার মাধ্যমে যেগুলো গৃহীত হবে সেগুলো গণভোটের মাধ্যমে এগুলো জনগণের সম্মতি নেওয়া হবে। তারপরে গণপরিষদের প্রস্তাবও আছে এবং একই সাথে গণপরিষদ এবং সংসদ একই বডি দুইটা দায়িত্ব পালন করার এই রকম প্রস্তাবও আছে। ডক্টর বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক অনৈক্যের কারণে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হওয়ায় তা ঝুলে যেতে পারে। এই নির্বাচনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, যদি না কোনো মিরাকল ঘটে। যখন জুলাই জাতীয় সনদ তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে তখন তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা একটা উচ্চকক্ষ গঠনের তারা সিদ্ধান্ত নিতে পারবে। বিএনপি যেভাবে দ্বিকক্ষ চায় যে নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন ভাগ হবে, কিন্তু অধিকাংশ দল চায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচিত হবে। দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুপারিশমালা চূড়ান্ত করে 9 অক্টোবরের মধ্যে সরকারের কাছে জমা দিতে চায় ঐকমত্য কমিশন। আওয়ামী লীগ যেই পথে পালিয়েছে জাতীয় পার্টিও সেই পথে যাবে বলে মন্তব্য করেছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি।
এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও জানান সার্জিস। জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও করেন তিনি। গতরাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপির নেতা এসব কথা বলেন। দলের প্রতীকের বিষয়ে সার্জিস আলম বলেন, এনসিপির মার্কা শাপলাই হবে। আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে, কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না, সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে। স্কুল লেভেলে যেই দল, ইভেন যদি এনসিপিরও কেউ ছাত্র রাজনীতির কমিটি দেয়, আপনারা এটা একদম শক্তভাবে প্রতিবাদ জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু দলীয়ভাবে এটাকে সাপোর্ট করি না, আমরা দলীয়ভাবে কর্মসূচির মাধ্যমে এটার প্রতিবাদ জানাবো। মা ইলিশ রক্ষা ও ঝাটকা সংরক্ষণের জন্য মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ আহরণ, বিক্রয়, বহন ও মজুদের উপর সরকারের নিষেধাজ্ঞা। মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকেই জেলেদের সচেতন করতে চলছে প্রচারণা। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা হিসেবে 25 কেজি করে চাল দেওয়া হবে। এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম, এই কারণে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিঠা পানিতে আসে। এর আগে মা ইলিশ রক্ষা ও ঝাটকা সংরক্ষণের জন্য সাগর, মোহনা, উপকূলীয় এলাকা ও বরিশাল সহ দেশের 20টি জেলায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত আহরণ, বিক্রি, মজুদ ও বহন নিষিদ্ধ করে সরকার। দেশের 18টি জেলায় শুধুমাত্র ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।